তাহলে দেখেন, গত ক্লাসে আমরা কি শিখছিলাম যে অর্থের সময় মূল্য কাকে বলে, কিভাবে এটা আমরা বের করতে পারি, সেই প্রক্রিয়া বা আমরা সেই নিয়মগুলো শিখছিলাম। এবং আমরা বলছিলাম যে পরবর্তী কোনো এক ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখব যে কিভাবে অর্থের সময় মূল্যের উপর প্রশ্ন আসলে বা ওই অধ্যায়ের প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সলভ আমরা করতে পারি। এর আগে আমরা একটু সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু কথা বলি। সৃজনশীল প্রশ্ন মানে কি? সৃজনশীল মানে কি? সৃজন করা মানে কি? তৈরি করা। একটা কথা মাথায় রাখবেন, সৃজনশীল তার মানে এই না যে আপনি সব তৈরি করতে পারবেন। সৃজনশীল মানে সব তৈরি করা যায় না, কিছুটা আগে আমাদেরকে জানতে হবে। এখন আমরা জানি সৃজনশীল প্রশ্ন সাধারণত আসে কিভাবে? ক, খ, গ, ঘ। কতে থাকে কি? কতে থাকে হচ্ছে জ্ঞানমূলক, খতে থাকে অনুধাবনমূলক। একটা জিনিস মাথায় রাখবেন যে ক থাকে জ্ঞানমূলক প্রশ্ন এবং খ থাকে যে অনুধাবনমূলক প্রশ্ন। আপনি চাইলেও এটা কি বানায় লিখতে পারবেন না, কারণ এটা আপনাকে কি করতে হবে? বই থেকে পড়ে বুঝে তারপরে লিখতে হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন কখনো বানায় লেখা যায় না। জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হয় কোথা থেকে? বই থেকে। আজকে আমরা এই প্রশ্নটা সলভ করে দেখবো অর্থের সমানুপাতের প্রশ্ন আসলে সেটা কিভাবে সলভ করা যায় এবং কোথায় কোন সূত্র আসে। আরেকটা কথা, প্রশ্ন যেটাই হোক সেটা অর্থের সমানুপাতের থেকে হোক বা অন্য যে চ্যাপ্টার থেকে হোক না কেন, আমরা কি করব? আগে প্রশ্নটা পড়ে ওইটা অ্যানালাইজ করার চেষ্টা করবো, মানে দেখবো প্রশ্নটা আসলে আমাদেরকে কি বলতেছে। সো আমরা এখন এই প্রশ্নটা করে এটা সলভ করে দেখবো বা সলভ করার চেষ্টা করব গত ক্লাসের সাথে মিল রেখেছে আমরা অর্থের সময় মতো আসলে সলভ করতে পারতেছি কি পারতেছি না। দেখেন, মনে একটা প্রশ্ন লেখা আছে যে 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে তুমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। পল্লী ব্যাংক তোমাকে বার্ষিক 10% এবং যমুনা ব্যাংক 9% মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। দেখেন, এই 10% আর এটা হচ্ছে 9%, হচ্ছে সুদের হার। এটা কিসের হার? সুদের হার। তাহলে আগে আমরা কি করবো? উদ্দীপকটা করবো। উদ্দীপকটা করার পরে এবার আমরা সৃজনশীল প্রশ্নটা করবো। ক, খ, গ, ঘ স্টেপ বাই স্টেপ আমরা প্রশ্নটা করবো যে আমাদের কি বলতেছে, কোন প্রশ্নটা কি বলতেছে। দেখেন, কথাতে কি আছে? অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? এখন এই প্রশ্নের উত্তরটা, এটা কি কথা আমরা জানি কি জ্ঞানমূলক প্রশ্ন। এটা কি করতে হবে? আপনাকে এই অধ্যায় করতে হবে, করে এই অধ্যায় দেখে বুঝে প্রশ্নের উত্তরটা আপনাকে লিখতে হবে। অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি, এটা আপনাদেরকে লিখতে হবে। আজকে আমরা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো না। আমরা আজকে গ, ঘ বা ম্যাথ কিভাবে সলভ করতে হবে প্রশ্ন বুঝে ওটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো এক ক্লাসে কোনো একদিন আমরা অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো বিভিন্ন টপিকে বা বিভিন্ন অধ্যায়ের উপর। তবে এটুকু আমাদের মাথায় রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন আমরা লিখতে পারবো সর্বোচ্চ 1 থেকে 2 লাইনের মধ্যে। আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন আপনি তো আর বানায় লিখতে পারবেন না। পারবেন বানায় লিখতে? পারবেন বানায় লিখতে পারবেন না, কেন? এটা বানানো যায়, এটা বইয়ের থেকে বুঝে লিখতে হবে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন সর্বোচ্চ কয় লাইন লিখতে পারবো আমরা? সর্বোচ্চ 1 থেকে 2 লাইন। এইবার আসি খতে। খতে কি আছে? সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করে এই প্রশ্নটা আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। কিন্তু এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এটা আপনি বানায় লিখতে পারবেন না পুরাটা। কিন্তু চাইলে আপনি কিছুটা ইনক্লুড করতে পারবেন, সেটা এর সাথে মাধুর্যতা রেখে বা সৌন্দর্য যাচ্ছে, যে কথাগুলো যাচ্ছে বা যেটা এর সঙ্গে যায়, এরকম ঘটনা বা কথা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তবে এটা লিখতে হবে কোথা থেকে? বই পড়ে, বই থেকে বুঝে লিখতে হবে। এটা লেখার কাঠামোটা কি? দেখেন, সৃজনশীল প্রশ্ন লিখলে 10 মার্ক, 4 ভাবে আসে ক, খ, গ, ঘ। এই 4 ভাবে লিখলে 10 মার্ক পেতাম। এই 10 মার্কের ক্ষেত্রে আমরা যদি ভালো একটা মার্ক পেতে চাই, সেজন্য পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? নিয়ম আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি করতে হবে? সৃজনশীলতা লিখতে হবে। যেমন অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এটা 6 লাইন লিখতে পারবো, সর্বোচ্চ 6 লাইন। কয় লাইন? সর্বোচ্চ 6 লাইন। 5 থেকে 6 লাইন হচ্ছে সর্বোচ্চ। এই 5 থেকে 6 লাইন সর্বোচ্চ লিখবো আমরা 2টা প্যারা। কয় প্যারায়? 2 প্যারায়। তাই প্রথম প্যারায় লিখবো সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। প্রথম প্যারায় লিখবো যে আসলে সুযোগ ব্যয়টা কি, ওই বিষয়ে লিখবো, মানে মূল কথাটা প্রথম প্যারায় লিখবো। আর 2 নম্বর প্যারায় লিখবো তার ব্যাখ্যা। এই 2টা প্যারা মিলায় আমাদের কয় লাইন হতে হবে? সর্বোচ্চ 5 থেকে 6 লাইন। সর্বোচ্চ কয় লাইন? 5 থেকে 6 লাইন। এই 2টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কদাক জ্ঞানমূলক সর্বোচ্চ 1 লাইন, কদাক অনুধাবনমূলক প্রশ্ন সর্বোচ্চ 5 থেকে 6 লাইন। আজকে আমাদের ক্লাসের মূল যে বিষয় সেটা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের উপর যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে সেটা সলভ আমরা কিভাবে করবো। দেখেন, গদাকের প্রশ্ন যদি আমরা একটু পড়ি, গদাকের প্রশ্নটাতে বলতেছে
যে পল্লী ব্যাংকের প্রস্তাব মতে কি বলতেছে, পল্লী ব্যাংকের প্রস্তাব মতে বর্তমানে তোমার কত টাকা জমা দিতে হবে। বর্তমানে কোন ব্যাংকের মধ্যে, পল্লী ব্যাংকের মধ্যে আপনি কত টাকা পেতে চাচ্ছেন 5 বছর পর, 10 লক্ষ টাকা পেতে চাচ্ছেন। এই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য আপনার হাতে প্রকল্প বা অপশন আছে কয়টা, দুইটা। একটা আছে কি, একটা আছে হচ্ছে পল্লী ব্যাংক, আরেকটা কি আছে, আরেকটা আছে যমুনা ব্যাংক। তাহলে আপনার হাতে প্রস্তাব আছে কয়টা, দুইটা। আগে আমাদের কি বলছে যে পল্লী ব্যাংকের প্রস্তাব পত্রে বর্তমানে তোমার কত টাকা জমা দিতে হবে। তাহলে বলো, দেখেন তো এখানে অর্থের কোন মূল্য নির্ণয় করতে বলছে, বুঝতে বিষয় বলা আছে অর্থে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। এই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে কোন ব্যাংকের ক্ষেত্রে, এটা হচ্ছে পল্লী ব্যাংকের ক্ষেত্রে। কোন ব্যাংকের ক্ষেত্রে, পল্লী ব্যাংকের ক্ষেত্রে। তাহলে আগের ক্লাসে, গত ক্লাসে আমরা জানছি যে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি কয়টি, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি দুইটি। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি কাকে বলে, যে বছরে একবার সুদ গণনা করার ক্ষেত্রে বা বছরে একবার সুদ গণনা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর চক্রবৃদ্ধি পদ্ধতি কাকে বলে, বছরে একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে প্রক্রিয়া বা যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে বলা হয় কি, চক্রবৃদ্ধি পদ্ধতি। তাহলে আমরা যেহেতু বুঝতেই পারছি যে এটা আমাদের অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে পদ্মা ব্যাংকের, পল্লী ব্যাংকের ক্ষেত্রে, পল্লী ব্যাংকের ক্ষেত্রে। তাহলে এবার আমরা দেখো পল্লী ব্যাংক আমাদের কি বলছিল, চক্রবৃদ্ধি বলছিল নাকি সরল বলছিল। কারণ আমরা জানি চক্রবৃদ্ধির পদ্ধতি কখন হবে, যখন প্রশ্নে মাসিক, সাপ্তাহিক, দৈনিক, ত্রৈমাসিক, অর্ধমাসিক, ষান্মাসিক এইসব উল্লেখ থাকবে, তখন সেইটা মানে এই কতগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা চক্রবৃদ্ধি হবে, না হলে সেটা চক্রবৃদ্ধি হবে না। দেখি এরকম কোনো কিছু এখানে উল্লেখ আছে কিনা, এটা আমরা দেখবো। প্রত্যেকটা প্রশ্ন আগে আমরা অ্যানালাইজ করবো, এভাবে পরে উত্তর করার চেষ্টা করবো। পল্লী ব্যাংক কি বলছিল, পল্লী ব্যাংক বলছিল যে পল্লী ব্যাংক তোমাকে বার্ষিক 10% সুদ প্রদান করবে। কি বলছে, কি দেবে, বার্ষিক 10% সুদ দেবে বলছে না। বার্ষিক মানে কি, বছরে একবার দেবে না একাধিকবার দেবে, একবার দেবে না একাধিকবার দেবে, একবার দিবে। বার্ষিক মানে কি, বছরে একবার, বছরে একবার। তাহলে এটাকে সরলরৈখিক পদ্ধতিতে বর্তমান নির্ণয় করবো নাকি চক্রবৃদ্ধি পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে কি করবো, এই পল্লী ব্যাংকের অর্থের বর্তমান মূল্য নির্ণয় করবো। ওকে, তাহলে এইবার আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি। আমি এখানে করতেছি, এখানে একটু দেখেন যে আমি কি করবো, যে গদায় কি লিখবো, যে আমরা জানি, আমরা জানি কি নির্ণয় করতে বলছে, অর্থের বর্তমান মূল্য কোন পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে আমরা জানি যে পিভি, পিভি মানে কি, প্রেজেন্ট ভ্যালু, পিভি মানে কি, প্রেজেন্ট ভ্যালু। পিভি ইকুয়াল এফভি ডিভাইডেড বা ভাগ 1 প্লাস আই, 1 প্লাস কি আর, টু দি পাওয়ার কি আসে, এন, টু দি পাওয়ার কি আসে, এন। এইটা হচ্ছে আমাদের অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সরলরৈখিক পদ্ধতি। কোন পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি। প্রশ্নটা পড়ে আমাদেরকে বুঝতে হবে। এবার আমরা কি করবো, এখানে দেখবো, এখানে এফভি আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, আগে ক্লাসে আমরা বলছি। তাহলে এফভি কত দেওয়া আছে, 10 লক্ষ টাকা। কত দেওয়া আছে, 10 লক্ষ টাকা। এইবার আয় সমান সমান আমরা জানি কি, আয় সমান সমান সুদের হার। পল্লী ব্যাংক আমাদেরকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 10% সুদ দিচ্ছে। এই 10% সুদটাকে আমরা 100 দিয়ে ভাগ করে এটাকে কি করে নিব, নরমাল করে নিব। নিলে কত আসে, 0.1 কথা বুঝতে পারছেন। এরপরে কি আছে, যে এন, এন সমান সমান আমরা জানি কি, সময়, সমান সমান কি, সময়। সময় কত বছর দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে। কত বছর দেওয়া আছে, 5 বছর। প্রত্যেকে ক্যালকুলেটর হাতে রাখবেন। তাহলে সময় হচ্ছে 5 বছর। একটু ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে, একটু দেখবেন না আপনারা, তাদেরকে বলতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে ইংলিশ বাংলা তো পারা যাবে না, 5 বছর ওকে, ওই একই মতো এটাই আসবে না, ঠিক আছে। তাহলে সময় এক সময় সময় 5 বছর, 5 বছর, ক্লিয়ার। তাহলে আমরা দেখেন এই সূত্রের বা এই ফর্মুলা, আর এটা আমাদের বের করতে হবে। এই ফর্মুলার মানটা আমরা এখানে লিখে দিচ্ছি না, মানটা লিখে দিচ্ছি। এইবার আমরা কি করবো, ওই মান হিসেবে অঙ্কটা এখানে আমরা মানে মানগুলো এখানে জাস্ট ফর্মুলা অনুযায়ী লিখে ফেলবো। এখানে হচ্ছে 10 লক্ষ টাকা হচ্ছে 1
এক, আর সুদের হার কত? সুদের হচ্ছে 0 বা 0.10। এরপর এর মান এর সংখ্যা কত? 5। ওকে, এখানে 10 লক্ষ টাকা। আর দেখেন এইখানে কি করবো, এখানে এই 1+0.10 যোগ করবো, কত আসে? কত আসে? 1.10 যদি পর হাই। এবার এটা পাওয়ার করবো, পাওয়ার করেন। এটা পাওয়ার করে বলেন কত আসে? 1.6 আমরা পয়েন্টের পরে বা দশমিকের পরে অলওয়েজ কয়টা নিব? 5টা নিব। কয়টা নিব? 5টা। এবার এটা দিয়ে আমরা এটা ভাগ করবো, ভাগ করে ফেললে কত আসে? কত আসে বলেন? এটা ভাগ করলে কত আসে? কত আসে আমার কাছে দেন। ওকে, আসে হচ্ছে 6,20,921.32 টাকা। কি আর আমাদের জমা রাখ, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? 6,20,921.32 টাকা আমাদের কি করতে হবে? জমা রাখতে হবে। তাহলে আপনি যদি পল্লীদের থেকে 10 লক্ষ টাকা তাদের প্রস্তাবনা অনুযায়ী 5 বছর পর পেতে চান, তাহলে এখন বর্তমানে আপনাকে কত টাকা জমা রাখতে হবে? 6,20,921 টাকা কি করতে হবে? জমা রাখতে হবে। কি করতে হবে? জমা রাখতে হবে। তাহলে আপনি ওই সময় শেষে প্রতিবেদনের কাছ থেকে কি ওই টাকাটা পেয়ে যাবেন। গদাকটাকে আমরা বুঝতে পারছি, এবার ঘদাকের কথাটা আমরা একটু দেখবো যে আমরা বুঝতে পারি কিনা। ঘদাকে কি বলছে দেখেন, যে উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা তোমার জন্য জরুরি হবে। তাহলে দেখেন এখানে অলরেডি একটা ব্যাংকের তো আমরা বের করে ফেলছি না, আরেকটা ব্যাংক আছে। আরেকটা ব্যাংক কি ব্যাংক আছে? যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক কি বলছিল এবার তাহলে আমরা একটু দেখবো। যমুনা ব্যাংক বলছিল যে 9% মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তাহলে এইটাও অর্থের প্রথম নির্ণয় করতে বলছে বর্তমান মূল্য, কিন্তু এইটা বের করতে বলছে না, কিন্তু কি মাসিক আছে না? আমরা জানি মাসিক থাকলে কি চক্রবৃদ্ধি। তাহলে এটা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে কোন পদ্ধতিতে? চক্রবৃদ্ধি পদ্ধতিতে। এবার আমরা কি করবো? ভাগে ওই চক্রবৃদ্ধি পদ্ধতি বা চক্রবৃদ্ধির ফর্মুলাটা প্রয়োগ করে অর্থের ওই মূল্যটা নির্ণয় করে দেখবো। ওকে, তাহলে আমরা একটু এই অঙ্কটা ঘদাককে বুঝতে পারছি কিভাবে করতে হবে। এবার ঘদাক আমরা একটু দেখি, ঘদাক আমরা একটু করতে পারি। দেখেন ঘদাক করার জন্য আমাদের যে কাজটা হবে যে আমরা জানি আবারও আমরা জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি দুটি ব্যাংকের মধ্যে। আমি আর লিখতেছি না, আপনার লিখেন যে প্রতিপক্ষের দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখায় আমার জন্য যদি হবে তা নির্ণয় করা হলো। আপনি পরিবার থেকে যেটা পাবেন অলরেডি আপনি ওইটা তো অলরেডি বের করে ফেলছেন, তাহলে ওটা বের করার দরকার নেই। এখন আপনি কি বের করবেন? যমুনা ব্যাংকে এটা। তাহলে লিখবেন যে আমরা জানি এখানে লিখবেন যমুনা ব্যাংকের শর্ত অনুযায়ী, তাই এখানে লিখে নেবেন যমুনা ব্যাংকের শর্ত অনুযায়ী অর্থের বর্তমান বা অর্থের পিভি। পিভি মানে কি? বর্তমান মূল্য। আর চক্রবৃদ্ধি পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য নির্ণয় সূত্র কি? পিভি ইকুয়াল এভি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এন। আবার এখানে এন ইনটু এন। ঠিক আছে, আমি আর এখানে লিখবো এখানে এখানে দেখেন এখানে কি একদিন দেওয়া আছে না? কত টাকা? 10 লক্ষ টাকা। আর হচ্ছে আয় সুদের কত দেওয়া আছে? আর সুদের দেওয়া হচ্ছে 9%। 9% আমরা কি করবো? নরকম করে নেবো। ভাগ করেন 100 দিয়ে 0.09। আর এন সমান সমান কত বছর? 5 বছর। এন সমান সমান মাসিক বলছে, তাহলে কত? 12। মাসিক কত? 12। ক্লিয়ার? মাসটা এখানে লিখে দিব। লিখতে পারেন 5 বছর, তারপরে 12 মাস, এরকম এখানে লিখতে পারেন। 10 লক্ষ। ওকে, এবার ফর্মুলা অনুযায়ী টাকা লিখবো। 10 লক্ষ টাকা বা 1 প্লাস বা 1 প্লাস সুদের হার আসছে 0.09
বা হচ্ছে 12 আর ডিভাইডেড সরি ব্র্যাকেটে বা টু দি পাওয়ার কত আসতেছে 5 ইন্টু 12 5 ইন্টু 12 ওকে করে ফেলেন তাহলে 10 লক্ষ টাকা থেকে গেল। এবার হচ্ছে আপনারা এইটাতে এটা আগে ভাগ করবেন কি করবেন আগে 0.09 ভাগ 12 কত আসছে ঠিক আছে শুরু তো করে ফেলেন কত আসে এটা এটা ভাগ করলে আসলে তোর সাথে যোগ দিবেন এক কত আসছে 1.000075 এটা আসছে আর এটা গুণ করলে 5 12 60 এবার এটা পাওয়ার করবো আমরা পাওয়ার করেন 1.0075 তুমি হচ্ছে এটা 3 পাওয়ার করেন কত আসছে দেখি কত আসছে আসছে হচ্ছে এক 1.568 এবং এটা ভাগ করবো তাহলে দেখেন 10 লক্ষ ভাগ 1.568 তাহলে এখানে আমাদের টাকা জমা রাখতে হবে হচ্ছে আমি এর পাশে লিখে দিলাম ঠিক আছে 6,38,000 আর 7,38,700 মানে 1 টাকা জমা রাখতে হবে তাহলে এই যমুনা ব্যাংকে আপনাকে জমা রাখতে হচ্ছে কত 6,38,700.1 টাকা আর আগেরটা জমা রাখতে হচ্ছিল কত 6 লক্ষ তাহলে ব্যাংকে টাকা জমা রাখা উচিত হবে যেটাতে আমার বর্তমান টাকা কম রাখলে ভবিষ্যতে আমি বেশি পাচ্ছি বর্তমানে টাকা কম রাখে ভবিষ্যতে বেশি পাচ্ছি সেইটাই আমার কি করতে হবে লিখতে হবে তাহলে আমরা কি লিখবো পল্লী ব্যাংকে রাখবো নাকি যমুনা ব্যাংকে রাখবো পল্লী ব্যাংক তাহলে আমরা লিখবো এখানে যে আমরা কি উদ্দীপকের শর্ত অনুযায়ী যমুনা ব্যাংকে এত পার্সেন্ট শুনে এত টাকা সময় শেষে পাওয়া যাবে এবং পল্লী ব্যাংকে এত টাকা মানে এত টাকা সুদের হারে এত টাকা পাওয়া যাবে যেটা আপনার জন্য লাভজনক হবে সেটা কি করবে লিখে দেবেন নিজের মন্তব্য যে এই ব্যাংকে আমার টাকা রাখা জমা রাখা বা জমা দেওয়ার জন্য কথা কি বুঝতে পারছেন তাহলে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আমাদের করতে হবে আগে আমরা প্রশ্ন পড়বো সুন্দর করে বুঝবো তারপরে আমরা প্রশ্নের উত্তর করবো কথা বুঝতে পারছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ক্লাসে করবে না হলে এই ভিডিও নিচে কমেন্টে করবেন যে স্যারটা বুঝে নেই আবার চেষ্টা করবো এটা বোঝানো তাহলে কোশ্চেন অ্যানালাইজ করে আমাদের কি করতে হবে উত্তর করতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকে পরবর্তী ক্লাসে দেখা হবে